নর্মাল যে সোরিয়াটিক ইরাপশন গুলো হয় সেগুলো তো হলোই, তারপরে সেখানে পাস ফিল লিশন দেখতে পাওয়া যায়, অর্থাৎ পুঁজ ভর্তি ভর্তি লিশন সেখানে আমরা দেখতে পাই, যেটাকে আমরা পাস্টিউলার সোরিয়াসিস বলে থাকি। অন স্মলার এরিয়াস এটা অ্যাপিয়ার করে লাইক গাটেড সোরিয়াসিস, ছোট্ট ছোট্ট জায়গায় অ্যাপিয়ার করে, এবং মোস্টলি পামস, সোলস, ফিট এই জায়গাগুলোতে অ্যাপিয়ার করে। আর একটা সোরিয়াসিস আমরা অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন বলে ভুল করে থাকি, দ্যাট ইজ দ্য নেল সোরিয়াসিস। সোরিয়াসিস কিন্তু ফিঙ্গার নেল এবং টো নেলকে এফেক্ট করতে পারে, এবং সেখানে দেখা যাবে যে পিটিং টাইপ অফ অ্যাবনর্মাল হেয়ার গ্রোথ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, দ্যাট ইজ ডিসকালারেশন অফ হেয়ার। সোরিয়াটিক নেলস তারা ভেঙে যেতে পারে, ব্রিটল হতে পারে নেলগুলো। আমরা অনেক ওষুধে পড়েছি নেল ইজ ব্রিটল, তো সোরিয়াটিক নেলসও লাইক দ্যাট, ইট ক্যান বি ব্রিটল। এবং আরেকটা জিনিস দেখা যেতে পারে, সোরিয়াটিক নেলস মে গেট সেপারেটেড ফ্রম দ্য নেল বেড, ওনাইকোলাইসিস যাকে আমরা বলে থাকি, এবং সিভিয়ার কেসেস যদি হয় আমরা ক্রাম্বলড নেল পেতে পারি। মোটামুটি এই হচ্ছে আমাদের সোরিয়াসিস, এবং দিস আর দ্য টাইপস অফ সোরিয়াসিস। আমি বোধহয় প্লেক সোরিয়াসিস, গার্টেট বললাম, নেল বললাম, পাস্টিউলার এরিথ্রোডার্মিক বললাম। ও আর একটা সোরিয়াসিস আছে, ইনভার্স সোরিয়াসিস। ইনভার্স সোরিয়াসিস মোস্টলি অ্যাফেক্টস ফোল্ড অফ দ্য স্কিন। আমরা গ্রয়েনে পেতে পারি, বাটাকে পেতে পারি, ব্রেস্টের নিচে পেতে পারি, এই সমস্ত আমরা অ্যাক্সিলাতে পেতে পারি। হ্যাঁ, সো দিস আর দ্য ফোল্ডস অফ স্কিন, এই জায়গাগুলোতে আমরা পেতে পারি ইনভার্স সোরিয়াসিস। পার্থক্য হচ্ছে যে আগের জায়গাগুলোতে আমরা যেটা বলেছিলাম যে মোটা, ফাটা, চটা, এখানে আমরা দেখব যে প্যাচেস আর স্মুথ। প্যাচেস অফ রেড স্কিন আমরা পেতে পারি, কিন্তু মোস্টলি দে আর স্মুথ, এবং যত ফ্রিকশন হবে এবং যত সোয়েটিং হবে তত তার চুলকুনি বাড়বে, তত তার জ্বালা বাড়বে, তত তার কষ্টগুলো বৃদ্ধি পেতে থাকবে। সো ইট অ্যাগ্রাভেটস উইথ সোয়েটিং, অ্যাপিয়ার্স অন দ্য ফোল্ডস অফ দ্য স্কিন। সেটা ব্রেস্ট হতে পারে, সেটা বাটাক্স হতে পারে, সেটা গ্রয়েন হতে পারে, সেটা অ্যাক্সিলা হতে পারে, এবং একটা অফেন্সিভনেস থাকে সেখানে। যদিও কি ধরনের অফেন্সিভনেস থাকে সেটা বলা নেই বইতে, বাট দেয়ার ইজ অ্যান অফেন্সিভনেস। তাহলে আপনারা খুব কমনলি যদি একটু মার্কসলকে ভাবেন, মার্কসলে ইরাপশন গুলো যেরকম জায়গায় হয় সেই জায়গায় ইরাপশন, তার সঙ্গে ঘামে বৃদ্ধি, নকচার্নাল অ্যাগ্রাভেশনও পাওয়া যায় এদের ক্ষেত্রে অনেক সময়, ফ্রিকশন অ্যাগ্রাভেশন, এবং বিশ্রী গন্ধ। আমি আবার বলছি, আমি হয়তো বিভিন্ন ওষুধের নাম বিভিন্ন সময় নেব, কিন্তু কোথাও যেন এই বার্তাটা না পৌঁছয় যে এই ওষুধগুলোই, অর্থাৎ গাটেড সোরিয়াসিস হলে একমাত্র মার্কসল কাজ করবে, অন্য কোনো ওষুধ কাজ করবে না, এই বার্তাটা যেন আপনাদের কাছে না পৌঁছায়। কারণ এই বার্তাটা উদ্দেশ্য নয় আমার বলার, আমি শুধু আপনাদের বা আমাদের বোঝার সুবিধার জন্য চটচট করে ওষুধগুলো বলছি, যাতে ওষুধগুলোর সঙ্গে আমরা ট্যালি করে সেই গ্রুপ অফ সিমটম এইটার মধ্যে পাবো এটা আমরা কল্পনা করে নিতে পারি। কিন্তু এটাও আমাদের পাশাপাশি মাথায় রাখতে হবে, ডিকটামস অফ অর্গানন এবং ডিকটামস অফ হোমিওপ্যাথিক ফিলোসফি, যে ইফ কমন সিমটমস আর দেয়ার, উই মাস্ট নট প্রেসক্রাইব অন দোজ কমন সিমটমস। আমরা কমন সিমটমের উপরে প্রেসক্রাইব করব না। সুতরাং আমরা বুঝতেই পারছি যে যতই আমি বলি মার্কসলের মতো, হোমিওপ্যাথিক ফিলোসফি বলবে যে তাহলে এরকম যদি সিমটম থাকে, ইফ দিস ইজ গাটেড সোরিয়াসিস, ডু নট প্রেসক্রাইব মার্কসল, তার কারণ দিস ইজ দ্য কমন সিমটমস অফ দ্য ডিজিজ। এখন সেকেন্ড যে জিনিসটা আমি সেকেন্ড যে ডিজিজটাতে আমি আসতে চাইছি, দ্যাট ইজ সোরিয়াসিসের পরে আমাদের চেম্বারে খুব কমনলি আসে, আমি একটি ডিজিজকে আলোচনায় রাখবো না, সেটা হচ্ছে ওয়ার্ট। কারণ এর পরের দিন যখন মায়াজমেটিক ক্লাসিফিকেশন হবে, আমি নিশ্চিত কোনো না কোনো বক্তা নিশ্চয়ই বলবেন মায়াজমেটিক ক্লাসিফিকেশন অফ ওয়ার্ট, যেটা ডক্টর জে.এন. কাজিলাল আমাদের শিখিয়ে গিয়েছেন। তো সেই সঙ্গে তিনি ওয়ার্টটাকে আলোচনা করবেন।
এটা মাথায় রেখে আমি ওয়ার্ডটাকে শুধুমাত্র বাদ দিয়ে গেলাম। আমাদের চেম্বারে সোরিয়াসিসের পরে যেটা সবচেয়ে বেশি আসে এবং অ্যালোপ্যাথি ডাক্তারবাবুদের থেকে আমাদের কাছে বেশি আসে, আমরা সফলও হই অনেক ক্ষেত্রে ব্যর্থও হই, লাইক আদার ডিজিজেস, দ্যাট ইজ ভিটিলিগো। আচ্ছা, সোরিয়াসিসের একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? এই যে পয়েন্টগুলো, অসপিচ সাইন পজিটিভ, স্কেলি ইরাপশন, মোস্টলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। যাই হোক, কামিং টু ভিটিলিগো, সেতি, পিটিরিয়াসিস, লেপ্রোসি। লেপ্রোসিতেও একটা হাইপোপিগমেন্টেড স্পট হয়, ভিটিলিগোতেও হাইপোপিগমেন্টেড স্পট হয়। পার্থক্য হচ্ছে লেপ্রোসিতে যে হাইপোপিগমেন্টেড স্পটটা হয়েছে সেই হাইপোপিগমেন্টেড স্পট ইজ সেন্সলেস, সেখানে কোনো সেন্স থাকে না, বা সেন্সলেসের চেয়েও আমরা যদি বলি রিডিউসড সেন্সেশন। সেন্স একেবারে থাকে না, দিস ইজ নট দ্য ফ্যাক্ট, রিডিউসড সেন্সেশন অনেক ক্ষেত্রে হয়। আমরা কিভাবে বুঝবো এই রিডিউসড সেন্সেশন? সেটা হচ্ছে লোকটাকে চোখটা বন্ধ করে থাকতে বলতে হবে। ধরুন কারুর পিঠে হয়েছে, তাহলে আমরা সেই লোকটাকে চোখটা বন্ধ করে রাখতে বলবো এবং যে জায়গাটায় হয়েছে সেই জায়গাটায় আমরা একটা নেল দিয়ে, একটা পিন দিয়ে বা একটা পেন্সিল বা পেনের যে শীষ দিয়ে আমরা সেই জায়গায় টাচ করাবো বা প্রেস করব। আমরা দেখব যে পেশেন্ট ইজ আইদার ফিলিং নাথিং বা ফিলিং মাইল্ড টাচ অন হার্ট প্রেশার। সো দিস ইজ লেপ্রসি। ভিটিলিগোর সঙ্গে লেপ্রসির পার্থক্য কি? ভিটিলিগোতে যেখানে হয় সেই জায়গায় স্কিনের ওপর যে সুপারফিশিয়াল হেয়ার থাকে সেই হেয়ারটা লস হয় না নর্মালি, বা ইনিশিয়াল স্টেজে সেই হেয়ারটা লস হয় না। এবং ভবিষ্যতে যখন অ্যাডভান্স স্টেজ হয় তখন হয়তো লস হতে পারে, বাট ইনিশিয়ালি লস হয় না। এবং সেখানে স্কিনের যে সেন্সেশন দ্যাট রিমেন্স ইনট্যাক্ট। অর্থাৎ ভিটিলিগোতে there is no lack of sensation বা no absence of sensation। লেপ্রসির ক্ষেত্রে আমরা হাইপোপিগমেন্টেড স্পট পাবো, there will be completely loss of hair on the very beginning, যেখানে যে হেয়ার গুলো থাকবে সেই হেয়ার গুলো ঝরে যাবে, and obviously there will be lack of sensation। সেই জন্য ভিটিলিগোর সঙ্গে সোরিয়াসিসকে আমাদের চেম্বারে এলেই প্রথমেই আমাদের পার্থক্য করতে হবে এবং আমাদের পার্থক্য করে ইয়ে করতে হবে যে দিস ইজ ভিটিলিগো অ্যান্ড দিস ইজ সোরিয়াসিস, শুধুমাত্র অন দি বেসিস অফ খুব কমন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, যে অন দি বেসিস অফ দ্য মানে সেন্সেশন। নেক্সট পয়েন্ট ইজ কি হয় ভিটিলিগোতে ফিরে আসি, লস অফ সেন্সেশন হয় স্কিনের ওপর, এই লস অফ সেন্সেশন হয় না, স্কিনের ওপরে হাইপোপিগমেন্টেড প্যাচ হয় এবং আমরা কোন জায়গাতে এটা পেতে পারি? ইট ক্যান অ্যাপিয়ার অন এনি পার্ট অফ দ্য বডি, ইট ক্যান অ্যাপিয়ার অন এনি পার্ট অফ দ্য বডি। মুখে হতে পারে, হাতে হতে পারে, চোখে হতে পারে, পিঠে হতে পারে, পেটে হতে পারে, এনি পার্ট অফ দ্য বডি। নর্মালি আমরা জানি যে মেলানিন আমাদের স্কিনে থাকে, দ্যাট মেলানিন হেল্পস ইন মেইনটেনেন্স অফ কালার অ্যান্ড কালার অফ স্কিন অ্যান্ড হেয়ার। ভিটিলিগোর ক্ষেত্রে এই মেলানিন প্রডিউসিং সেলগুলো আইদার দে ডাই, স্টপ ফাংশনিং, ফলে দেয়ার ইজ হাইপোমেলানোসিস, অর্থাৎ মেলানিনের পরিমাণ কমে যাচ্ছে, লিডস টু দ্য অ্যাপিয়ারেন্স অফ হাইপোপিগমেন্টেড স্পটস, প্যাচি স্পটস। এবং সমস্ত ধরনের পেশেন্টকেই ভিটিলিগো এফেক্ট করতে পারে, ফর্সা পেশেন্টকেও এফেক্ট করবে, কালো পেশেন্টকেও এফেক্ট করবে। তবে
মোর নোটিসিয়েবল ইন ডার্কার পেশেন্টস, খুব স্বাভাবিক, কারণ তাদের ক্ষেত্রে স্কিনের এই প্যাচগুলোকে আমরা চট করে বুঝতে পারবো। ভিটিলিগোর ক্ষেত্রে সুবিধে হচ্ছে যে ভিটিলিগো ইজ নট লাইফ থ্রেটনিং, ভিটিলিগো ইজ নট কন্টাজিয়াস। অসুবিধা হচ্ছে it has a huge cosmetic value, and this is the point where we lose patients very early. ভিটিলিগো পেশেন্ট আমাদের কাছে এলো, 1 মাস 2 মাস 3 মাস অপেক্ষা করলো, তার ওই ভিটিলিগোটা কমলো না, এবং তার যদি তাকে জিজ্ঞেস করেন কষ্ট কি, ডাক্তারবাবু কষ্ট কিছু নয়, কিন্তু দেখতে বাঁচে তো। সো হিয়ার কামস দ্য কসমেটিক ভ্যালু। আমি জানি না আপনারা কতজন ডক্টর আর কে দত্তকে দেখেছেন বা চিনেছেন। ডক্টর রঞ্জিত কুমার দত্ত, গোটা শরীরে তার ভিটিলিগো হয়েছিল, হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। তো উনি বলতেন যে আমার শরীরে ভিটিলিগো দেখেও, মানে মজা করেই বলতেন, আমার গোটা শরীরে ভিটিলিগো দেখেও লোকে আমার কাছে ভিটিলিগো সারাতেই আসতো। তো আমরা হাসতাম যে স্যার এটা বলছেন কেন। পরবর্তীকালে বুঝেছি সো ডিফিকাল্ট টু কিওর এ কেস অফ ভিটিলিগো। কারণ আজকালকার দুনিয়াতে, বিশেষ করে আজ থেকে 20 বছর 30 বছর আগেও আমরা ভাবতাম না আমাদেরকে কেমন দেখতে। আজকালকার যে মানুষ, দে আর মাচ মোর কনসার্ন অ্যাবাউট দেয়ার কসমেটিক্স, দেয়ার কসমেটিক ভ্যালু। সুতরাং দিস ইজ ডেফিনেটলি আ সেটব্যাক টু আস। যদিও সবসময় অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টেই যে দুদিনে কমে যাবে, নট দ্যাট, কিন্তু ওই যে ঘর কা মুরগির ডাল বরাবর। অ্যালোপ্যাথিক ডাক্তাররা 6 মাস লাগবে বললে রুগী তাকে 1 বছর দেবে, আর আপনি হোমিওপ্যাথি ডাক্তার 6 মাস লাগবে বললে রুগী আপনাকে 1 মাস বাদেই বলবে ডাক্তারবাবু আর কতদিন। সুতরাং দিস উই ফেস, এটা আমাদের কিছু করার নেই। উই আর নট ম্যাজিশিয়ানস, উই আর ডক্টরস। সো ভিটিলিগো drawback in the part of the treatment is very time consuming, hugely affecting the cosmetic value of the patient. The best part is this is not life threatening and this is not contagious. একজনের আরেকজন ছুঁলে তার ক্ষেত্রে ভিটিলিগো স্প্রেড করে যাবে, this is not the right thing. ট্রিটমেন্ট হলে আমরা যেটা টিপিক্যালি দেখতে পাবো, কিভাবে বুঝতে পারবো যে ভিটিলিগো কিওর হচ্ছে? পেরিফেরি টু সেন্টার কিওর হয়, মানে ইরাপশনটার কথা আমি বলছি। পেরিফেরি টু সেন্টার কিওর হয়, পেরিফেরাল পার্টগুলো আগে হয়, সেন্ট্রাল পার্টগুলো পরে হয়। খুব কম সংখ্যক কেসে সেন্টার টু পেরিফেরি কিওর হতে পারে, তবে দ্যাট ইজ ভেরি নেগলিজিবল ইন অ্যামাউন্ট। পেরিফেরাল জায়গাগুলো আগে আস্তে আস্তে লালচে হয়, রেডিশ, এবং তারপরে আস্তে আস্তে ডার্ক হতে হতে তার যে অ্যাকচুয়াল স্কিন কালার সেটা অ্যাডপ্ট করে, এবং এইভাবে পেরিফেরি থেকে কমতে কমতে, ধরুন একটা 2 সেন্টিমিটার রেডিয়াসে ছিল, সেখান থেকে কমে 1 সেন্টিমিটার হলো, হাফ সেন্টিমিটার হলো, এইভাবে কমতে কমতে সেটা আলটিমেটলি ডিসঅ্যাপিয়ার করে। এটা হচ্ছে, যদি আমরা দেখি যে বিভিন্ন জায়গা থেকে প্যাচি ওয়েতে ডিসঅ্যাপিয়ার করছে, তাহলে কিন্তু নর্মালি দ্যাট ইজ নট আ হিলিং অফ ভিটিলিগো, সেখানে অন্য কিছুর কথা আমাদের ভাবতে হবে। সিমটমস আমরা কি পাই? সিমটমস হচ্ছে যে ওই যে বললাম যে স্কিন কালার প্যাচি লস হবে, এবং মোস্টলি হাত বা মুখে এই জিনিসগুলো প্রথমে অ্যাপিয়ার করে, জেনিটালসও অ্যাপিয়ার করতে পারে, পরবর্তীকালে শরীরের অন্যান্য জায়গায় যায়, এবং প্রিম্যাচিওর গ্রেইং আমরা যাকে বলি সেইটা হয়, বা প্রিম্যাচিওর হোয়াইটেনিং এটা হয়। প্রিম্যাচিওর হোয়াইটেনিং অফ হেয়ারস, মোস্টলি আইব্রো, আইল্যাশ, সমস্ত কিছু এটা হয়। এর সঙ্গে আমাদের স্কিনের যেখানে যেখানে অ্যাপিয়ার করে, দ্য প্লেসেস বিকাম শাইনি, আ বিট শাইনি, চকচকে। ভিটিলিগো যে কোনো বয়সে শুরু হতে পারে, কিন্তু মোস্টলি বা কমনলি ইট স্টার্টস আফটার 30। এগুলো না, আর একটা জিনিস আপনাদেরকে বলি, দেখুন এই যে মোস্টলি, এই যে কমনলি, এই যে কথাবার্তাগুলো আমরা বলি, দিস ইজ ওল্ড কনসেপ্ট। আজকের দিনে এই মোস্টলি বা কমনলির কোনো জায়গা নাই, কারণ আপনারা প্রত্যেকে কোভিডের কেস দেখেছেন, আমি নিশ্চিত প্রত্যেকে চিকিৎসা করেছেন।
আমরা যে করোনার গ্রুপ অফ সিমটম গুলো পেতাম, আজকের দিনে বলুন তো মাত্র 3 বছর এসছে এই রোগটা। 2019 ডিসেম্বর মাসে প্রথম ডিটেক্টেড হয়, বা ভারতবর্ষে 2020 সালের 31 জানুয়ারি প্রথম কেস ডিটেক্টেড হয়। আজকে 2 বছরও হয়নি ভারতবর্ষে করোনার বয়স। 2 বছরের মধ্যেই দেখুন কিরকম দ্য ডিজিজ হ্যাজ চেঞ্জড ইটস ক্যারেক্টার। প্রথম দিকে সেই টিপিক্যালি গন্ধ না পাওয়া, তারপর হঠাৎ করে লাংসকে এফেক্ট করা, তারপরে হঠাৎ করে সেই অ্যাফেকশন এমন জায়গায় চলে গেল যে লোকটা মরো করতে করতে মরে গেল, বা লোকটা সুস্থ হয়ে এলো, সুস্থ হওয়ার পরে হঠাৎ করে তার কোভিড কার্ডিয়াক ডিপ্রেশন হলো, হার্ট মাসেলে এফেক্ট করলো এবং সে লোকটা মরে গেল। এইবারে বলুন, এই যে জিনিসগুলো আজকের দিনে কি পাচ্ছেন? আজকের দিনে কি পাওয়া যায়? হ্যাঁ যায়, আমি বলছি না যায় না। টিপিক্যাল ম্যানিফেস্টেশনস আর অলওয়েজ দেয়ার এন্ড উইল অলওয়েজ বি দেয়ার। কিন্তু আজকের দিনে আপনি বলুন তো, আমি তো বিগত কয়েকদিনে প্রায় 35-40টা জ্বরের কেস দেখলাম। এক তো আমি সত্যি কথা বলছি, আমি আমার সারা জীবনে এত জ্বরের কেস কোনোদিন দেখিনি। প্রাইভেট প্র্যাকটিস আমরা যারা করছি, আমাদের ইজ এ হাই টাইম পয়সা রোজগারের জন্য, গাড়ি বাড়ি বানানোর জন্য, কারণ প্রতিটা বাড়িতে জ্বর। আর আপনার পাড়ার লোকটা আপনাকে ছেড়ে কোথায় যাবে জ্বর দেখাতে? সুতরাং জ্বরের পেশেন্ট প্রচুর। এবং আমি জানি না, আমি তো এই সিজনে একটাও পাইনি জ্বরের কেস যার লস অফ স্মেল বা লস অফ টেস্ট হয়েছে, আমি একটাও পাইনি। কোভিড ইজ চেঞ্জিং ইটস ক্যারেক্টার। এর পিছনে ভ্যাকসিনেশন ইজ দি নট সোল রেসপন্সিবল থিং। আপনাদের এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে যে ভ্যাকসিনেশনের জন্য, যেটা আমরা প্রজেক্ট করছি যে ভ্যাকসিনেশনের জন্য কোভিড অতটা মারাত্মক হচ্ছে না, বা বাচ্চাদের ক্ষেত্রে তাদের নর্মাল ইমিউন সিস্টেম আছে বলে অতটা মারাত্মক হচ্ছে না। ডিজিজ মে বি সিভিয়ার, ডিজিজ মে নট বি সিভিয়ার। ভ্যাকসিনেশন ইজ ডেফিনেটলি ওয়ান অফ দি পার্ট, but not the sole part. We are gaining herd immunity, number one. Number two, disease may be severe, may not be severe. আমার নাকে গন্ধ না পাওয়াটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু মানে সরি ভুল বললাম, নাকে গন্ধ না পাওয়াটা খুব তীব্র হতে পারে, অনেকদিন পারসিস্ট করতে পারে, বা খুব মাইল্ড হতে পারে, আমি গন্ধ কম পাচ্ছি, কম দিন পারসিস্ট করলো। কিন্তু বহু কোভিড কেস আছে যাদের ক্ষেত্রে নাকে গন্ধ যায়ই না, দে আর গেটিং নর্মাল স্মেল, দে আর অ্যাসিমটোমেটিক কোভিড। আজকের দিনে আপনারা প্রত্যেকে ম্যালেরিয়া চিকিৎসা করেছেন। বলুন তো, আমরা সেই আমাদের বইতে যেরকম পড়ে এসেছি যে ম্যালেরিয়া হবে, হি 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 করে কাঁপবে, তারপরে দিনের একটা নির্দিষ্ট সময় জ্বর আসবে, তারপর একটা নির্দিষ্ট সময় জ্বর ছেড়ে যাবে, টেম্পারেচার বেস লাইন টাচ করবে, সে কত আঁকতে হতো আমাদের। আজকের দিনে আমি গত বছরে 2-3খানা ম্যালেরিয়ার কেস দেখেছি, ডায়াগনোসড কেস অফ ম্যালেরিয়া, তাদের একটারও কিন্তু ওই যে অ্যাফেব্রাইল স্টেজ সেটা নেই, যেটা দিয়ে আজও আমরা ম্যালেরিয়ার সঙ্গে টাইফয়েডকে ডিস্টিংগুইশ করি। টাইফয়েডে অ্যাফেব্রাইল স্টেজ হবে না, জ্বর বাড়বে কমবে, বাট ফিভার উইল নট টাচ বেসলাইন। ম্যালেরিয়ার ক্ষেত্রে জ্বর বাড়বে কমবে অ্যান্ড ফিভার উইল টাচ বেসলাইন। বেসলাইন টাচ না করেও তার ক্ষেত্রে ম্যালেরিয়া পাওয়া গিয়েছে, এবং ভাইভ্যাক্স পি ভাইভ্যাক্স পজিটিভ। তো এই যে ম্যালেরিয়ার কেস, দিস আর নট টিপিক্যাল সিমটমস অফ ম্যালেরিয়া। সো উইথ অ্যাডভান্সমেন্ট অফ এজ, এজ মানে এজ অফ ওয়ার্ল্ড, ইন্ডিভিজুয়ালের এজ বলছি না, উইথ অ্যাডভান্সমেন্ট অফ টাইম, with advancement of atmospheric changes and all these things, এই টিপিক্যালি যে সিমটম গুলো আমরা পাই বা মোস্ট কমনলি এই এজে দেখা যায়, দিস ইজ নট গেটিং রাইট। সো ভিটিলিগোর ক্ষেত্রে আমার এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে আমরা হয়তো বলতে গিয়ে বলবো, কারণ আমরা বইতে এখনো পড়ি যেটা 30 বছর বয়সের পরে মোস্টলি অ্যাপিয়ার করে, বাট এত বাচ্চা আসে আউটডোরে, আপনাদের প্রত্যেকের এক্সপিরিয়েন্স, আপনাদের কাছেও প্রচুর বাচ্চা এসেছে আউটডোরে বা আপনাদের চেম্বারে, যাদের কিন্তু ভিটিলিগো হয়েছে, কম জায়গায় হোক বেশি জায়গায় হোক হয়েছে। ডিপেন্ডিং আপন দ্য টাইপস অফ ভিটিলিগো, আমরা এটা এফেক্ট করতে পারে কোন কোন জায়গায়, মেনি পার্টস অফ আওয়ার বডি। একটা তো জেনারেলাইজড ভিটিলিগো, শরীরের বেশিরভাগ জায়গাকে ক্যাপচার করে নিল বা পুরো শরীরকে ক্যাপচার করে নিল। আমি ডক্টর দত্তর নাম বলছিলাম। না হলে এটাও হতে পারে যে শরীরের একটা সাইডে অ্যাপিয়ার করলো, যেটাকে আমরা বলি সেগমেন্টাল ভিটিলিগো। এটা মোস্টলি ইয়াঙ্গার এজে হয়, এবং এরকম পেশেন্ট যদি পান সেগমেন্টাল ভিটিলিগো, যার মানে আপনি সবচেয়ে সুখী মানুষ,
চিকিৎসা করুন আর নাই করুন, 1-2 বছর বাদে এটা অটোমেটিক্যালি স্প্রেড করা বন্ধ করে দেবে, তারপর এটা রিভার্স করতে থাকবে এবং নিজে নিজেই ঠিক হয়ে যাবে, আপনি ওষুধ না দিলেও। শুধু লোকটাকে বলতে হবে, বাবা 5 বছর আমাকে সময় দাও, আপনি পিএল দিয়ে গেলেও ভালো হয়ে যাবে, বিকজ দিস ইজ দ্য নর্মাল প্রসেস, নর্মালি দ্য কেস প্রসিডস ইন দিস ওয়ে। এবং খতরনাক হচ্ছে যেগুলো ছোট 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 জায়গায় অ্যাপিয়ার করলো এবং শরীরের বিভিন্ন জায়গায় অ্যাপিয়ার করলো, এ হচ্ছে সবচেয়ে খতরনাক। এইগুলো দে রিকোয়ার সিরিয়াস মেডিকেল ইন্টারভেনশন, এবং এইগুলোর ক্ষেত্রে কি হয় না, দে টেক মোস্ট টাইম, প্রচুর সময় নেয় এগুলো সুস্থ হতে। তবুও যদি এগুলো এমন জায়গায় হয় যেগুলো জামা কাপড় পরে ঢেকে ফেলা সম্ভব, তাহলে পেশেন্ট গিভস আস টাইম। দ্য ওয়ার্স্ট টাইপ ইজ ফেস অ্যান্ড হ্যান্ড। এই দুটো জায়গা লোকে সময় দেয় না, অন্তত আমার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, কিছু কিছু পেশেন্ট আছে যারা সময় দেয়, মোস্ট অফ দ্য পেশেন্টের কথা আমি বলছি, বিকজ দেয়ার কসমেটিক ভ্যালু ইজ গেটিং লেস, বা দের ইজ ল্যাক অফ কসমেটিক ভ্যালু। কারণ কি, ওই যে বললাম হাইপোমেলানোমা, ইটস অ্যান অটোইমিউন কন্ডিশন। এগেন ফ্যামিলি হিস্ট্রি ইজ আ বিগ বিগ ফ্যাক্টর। আমার বাবার আছে, আমার হবে, হতে পারে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যেমন একটা ট্রিগারিং ফ্যাক্টর দরকার হয়, এর ক্ষেত্রেও ট্রিগারিং ফ্যাক্টর দরকার হয়। কোনো কেমিক্যালের সঙ্গে কন্ট্যাক্ট হলো, সানবার্ন হয়ে গেল সিভিয়ার, বা ফ্রস্ট বাইট হয়ে গেল, খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন, স্কিনে একটা কোথাও একটা কেটে গেল, কুকুরে কামড়ে দিল, বিড়ালে কামড়ে দিল, আঁচড়ে দিল, পড়ে গেলেন, ছড়ে গেল, তারপর দেখা গেল সেই জায়গাটা হাইপোপিগমেন্টেড স্পট হচ্ছে এবং ওই শুরু হয়ে গেল। কমপ্লিকেশন কি, যেটা আমি বারবার বলছি, সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল স্ট্রেস। অনেক ক্ষেত্রে কিন্তু এই লোকগুলোর হিয়ারিং লস হতে পারে। হিয়ারিং লস কিন্তু কমপ্লিট লস হয় না, কিছুটা, মানে শুনতে কিছুটা অসুবিধা হয়, এই টাইপের। এবং ডায়াগনোসিস, ইটস কমপ্লিটলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। নেক্সট, কামিং টু আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এই দুটোর পরে যেটা আমাদের চেম্বারে প্রচুর আসে, দ্যাট ইজ টিনিয়াসিস, টিনিয়া ইনফেকশন। আমি কোনো নাম বলছি না, টিনিয়া সোলিয়াম না টিনিয়া স্যাজিনেটা না টিনিয়া এশিয়াটিকা, আমি এরকম নাম কিছু বলছি না, আমি টিনিয়াসিস বলছি, ব্রড অ্যাসপেক্টে বলছি, দিস ইজ আ টিনিয়া ইনফেকশন। প্যাথোলজি যাই হোক, এগেন রিমেম্বার দ্য গ্রাফাইটিস, একটা ইরাপশন, গ্রাফাইটিস আর হিপার সালফের মিক্সড ফিচার পাওয়া যায়। কিরকম, একটা ইরাপশন, ওই মোটা ফাটা চটা, চারিদিকটা উঁচু, একটা গোল গোল ইরাপশন হয়েছে, যেটাকে আমরা বাংলায় দাঁত বলি, ইংরেজিতে রিং ওয়ার্ম, এবং টিনিয়াসিস ইনফেকশন অ্যাকচুয়ালি যেটা আমরা বলে থাকি, অ্যাপিয়ার করেছে। একটা টিপিক্যাল স্মেল থাকে, চুলকালে সেখান থেকে রস বেরোয়, দ্যাট ইজ স্টিকি। আর টিপিক্যালি হচ্ছে ওই রসটা যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে অ্যাপিয়ার করবে। উপরে একটা স্ক্যাব তৈরি হয় চুলকানোর পরে, যে স্ক্যাবটা সফট হয়, কখনো কখনো হার্ড হতে পারে, বাট মোস্টলি সফট হয়, এবং সেই স্ক্যাবটাকে তুলে দিলে খুব সুন্দর চুলকানো যায়, চুলকে খুব সুখ পাওয়া যায়, খুব আরাম পাওয়া যায়, লাইক সালফার, ভোলাপচুয়াস ইচিং, চুলকে খুব আনন্দ পাওয়া যায়। কিন্তু চুলকানোর পরে প্রচন্ড জ্বালা, ইরাপশন এদিক ওদিক সেদিক ছড়াচ্ছে, চুলকানোর পরে প্রচন্ড জ্বালা। ইটস এ প্যারাসাইটিক ইনফেকশন। ওই যে নামগুলো বললাম, টিনিয়া সোলিয়াম, টিনিয়া স্যাজাইনাটা, টিনিয়া এশিয়াটিকা, যাই হোক না কেন, ইটস এ প্যারাসাইটিক ইনফেকশন। এবং দুভাবে ঢুকতে পারে, একটা হচ্ছে খাবারের মাধ্যমে, আর একটা হচ্ছে ফিঙ্গার ওয়েভ দিয়ে, অর্থাৎ ফিকাল রুট দিয়েও ঢুকতে পারে এবং ওরাল রুট দিয়েও ঢুকতে পারে। কিরকম না, আমরা মাঠে ঘাটে হেঁটে চলে বেড়াই, ঠিক যেভাবে আমাদের শরীরে কৃমি ঢোকে সেভাবে ঢুকতে পারে। আরেকটা হচ্ছে যে ম্যাল কুকড বিফ বা পর্ক, এগুলো যদি ঠিকঠাক করে রান্না করা না হয়, বিফ বা পর্ক এইগুলোর ক্ষেত্রে কিন্তু
এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করতে হয়, খুব স্টিমে সেদ্ধ করতে হয়। প্রেসার কুকারে সেদ্ধ করলে আরো ভালো, বিকজ দিস উইল হেল্প ইউ টু ডিস্ট্রয় দ্য টিনিয়া ইনসাইড দিস। যদি সেটা না করা হয়, অনেকে বিফ বা পর্ক হয়তো কড়াইতে কষিয়ে কষিয়ে রান্না করেন, তার কারণ হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করলে তার টেস্ট ভালো হয়। দিস ইজ ট্রু যে কষিয়ে রান্না করলে তার টেস্ট ভালো হয়, কিন্তু প্রেসার কুকারে একটা সিটি মেরে নিলে তার এই যে টিনিয়াসিসের চান্স সেটা কিন্তু অনেকটা কমে যায়। এবং যেটা সবচেয়ে টিপিক্যাল সিমটম, যে পিপল হ্যাভিং টিনিয়াসিস তারা কিন্তু অনেক ক্ষেত্রে দে আর মোস্টলি আনঅ্যাওয়্যার উই আর হ্যাভিং টিনিয়াসিস। আমাদের মধ্যে টেপ ওয়ার্ম রয়েছে, অনেকে জানেনই না। অনেকে হয়তো পায়খানা করে এলেন, করে জল দিলেন, বেরিয়ে চলে গেল, অনেকে লক্ষ্যও করেন না। কে আর আমরা প্রত্যেকদিন পায়খানা করে দেখছি কেমন পায়খানা করলাম, অনেকে লক্ষ্যও করেন না। এবং দ্যাট টিনিয়া, ওই যে ফিতা কৃমি যেটাকে আমরা বাংলায় বলে থাকি, দ্যাট passes out through stool most of the time. আবার যদি এটা থেকে যায়, it can lead up to টিনিয়া সোলিয়াম, বিশেষ করে যেগুলোকে আমরা টেপ ওয়ার্ম বা ফিতাকৃমি বলি, it can lead up to সিস্টিসার্কোসিস। এবং এই সিস্টিসার্কোসিস অফ ব্রেন যদি হয়, this is a very serious medical attention it requires. It requires very serious medical attention, শুধু সিরিয়াস না, ভেরি সিরিয়াস। কারণ সিজার শুরু হয়ে যাবে এবং ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার হয়। হঠাৎ করে এ পেশেন্ট হ্যাভিং নো হিস্ট্রি বা হিস্ট্রি অফ সাম রিংওয়ার্ম সাডেনলি স্টার্টেড সিজার ডিসঅর্ডার, সাডেনলি স্টার্টেড ক্র্যাম্পিং, এই সমস্ত লোকগুলোর আমরা যদি একটু দেখি, আমরা খোঁজ করলে এদের ক্ষেত্রে সেই টিনিয়াসিসকে দাঁড় করাতে পারি। এবং তাদের ক্ষেত্রে হিস্ট্রি যদি আমরা নিই, দেখবো তারা খালি পায়ে মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছেন, বা তারা ঠিকঠাক কুকড বিফ বা পর্ক খাননি, এবং এরকম টাইপের কোনো একটা হিস্ট্রি আমরা নিশ্চিত তাদের মধ্যে পাবো। এবং টিনিয়াসিসের ক্ষেত্রে আমাদের একটা সুবিধা হচ্ছে, ইট রেসপন্ডস ভেরি গুড, ইট রেসপন্ডস ভেরি ওয়েল উইথ আওয়ার ট্রিটমেন্ট। আমি অনেককে দেখেছি ব্লাইন্ডলি ব্যাসিলিনাম প্রেসক্রাইব করতে ইন টিনিয়াসিস, ইন রিং ওয়ান, এবং তাতে অনেকে ভালোও হয়েছেন, অনেকে ভালো হনও নি। আই হ্যাভ সিন বোথ, ব্যাসিলিনাম দিয়ে ভালো হতে, ব্যাসিলিনাম দিয়ে ভালো না হতে। I have seen both. I hope all of you have seen both. তো সেই জন্য আমি বলবো যে ডোন্ট বি বায়াসড। আমি কার্সিনোসিন দিয়ে ভালো হতে দেখেছি টিনিয়াসিস, আমি ব্যাসিলিনাম দিয়ে তো অবশ্যই ভালো হতে দেখেছি, আমি লাইকোপোডিয়াম দিয়ে ভালো হতে দেখেছি, আমি থুজাতে ভালো হতে দেখেছি, আমি মাক্সলে ভালো হতে দেখেছি। এগুলো সবগুলো, মানে যেগুলো আপনাদেরকে বললাম, এগুলো সব আমি নিজে দিয়েছি এবং তাতে ভালো হয়েছে। আবার বহু কেস আছে যেগুলো আমি ভালো করতে পারি নাই, এটাও ঠিক, যেগুলো আমি ভালো করতে পারি নাই বা ভালো হয় নাই। যারা বাবার কে দেখেছেন বা বাবার বক্তব্য যারা শুনেছেন, তারা নিশ্চয়ই ডক্টর হায়দারের নাম শুনেছেন। আমি আজকে ওনার নামটা নিচ্ছি কারণ গতকালকেই ওনার এক রিলেটিভ আমার কাছে এসেছিলেন টিনিয়াসিস নিয়ে, এবং হিজ ফার্স্ট প্রেসক্রিপশন ওয়াজ ব্যাসিলিনাম বাই সাম ডক্টরস আউটসাইড। ব্যাসিলিনামে কি আশ্চর্য দেখুন, তার টিনিয়াসিস কমলো, তার রিংওয়ার্ম কমলো, কিন্তু তার চোখে একটা লাল লাল ইরাপশন অ্যাপিয়ার হওয়া শুরু হয়ে গেল। তার চোখ লাল হচ্ছে, তার ঘুম কমে যাচ্ছে, তার খিদে কম হচ্ছে, গ্যাস অম্বলের কষ্ট হচ্ছে, এন্ড এট দি সেম টাইম তার টিনিয়াসিস ভালো হচ্ছে। আমি একটু পরের দিনের বিষয়ে আজকে ঢুকে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, কারণ দিস উইল কো এক্সিস্ট। মোস্ট ইম্পর্টেন্টলি তার টিনিয়াসিস ভালো হচ্ছে, উইথ হুইচ হি অ্যাপ্রোচড হিজ ডক্টর। নাও ইটস আ $1 million question, whether his teniasis is actually getting cured or his teniasis is actually getting suppressed. It's a $1 million question. তার টিনিয়াসিস ভালো হচ্ছে, কিন্তু তার চোখে লাল হচ্ছে, জ্বালা করছে, ইরাপশন হচ্ছে। তার টিনিয়াসিস ভালো হচ্ছে, তার গ্যাস অম্বলের কষ্ট বাড়ছে। তার টিনিয়াসিস ভালো হচ্ছে, তার ঘুম কমে যাচ্ছে। So now the question is whether the disease
is going inside out, or the disease is coming outside inwards? It's a $1 million question. আমাদেরকে জাজ করতে হবে. We are the best judge. It's a human eye which sees far more beyond the pathological eyes of machines. This patient is not getting well. এই লোকটা ভালো হচ্ছে না. কেন ভালো হচ্ছে না? His superficial symptoms are going out. Internal symptoms are developing. His skin symptoms are reducing. His vital organs are getting affected. So, homeopathic mote, Hering's law of cure অনুযায়ী, this patient is not getting cured. This patient is moving on the reverse path of cure. আমি কেস রেকর্ড করলাম, তার মধ্যে ব্যাসিলিনামের কিছু সিমটম আমি অবভিয়াসলি পেয়েছি, পাইনি সেটা বলবো না, বাট পেশেন্ট ইজ ডিপ সাইকোটিক। পেশেন্টের ফিক্সড আইডিয়া ভর্তি, এখানে ওখানে সেখানে পেন হচ্ছে, কখনো মনে হচ্ছে জল খেলে ব্যথা কমে যাবে, কখনো মনে হচ্ছে চা খেলে ব্যথা কমে যাবে, কমপ্লিটলি ফুল অফ ফিক্সড আইডিয়াস, ভেরি অবস্টিনেট পেশেন্ট, মোস্টলি লেফট সাইডের ট্রাবল। এবং হিস্ট্রিতে পেলাম তার একটা টাইফয়েড হয়েছিল, যে টাইফয়েডটা যখন হয়েছিল তখন তার 3 AM 3 PM টেম্পারেচার বাড়তো। আমার কপাল ভালো, পেশেন্ট বলে দিয়েছে। আপনাদের কপালে যদি থাকে, পেশেন্ট না বললো তো গেল, এটা আমার কপাল ভালো বলতে পারেন। 3 AM 3 PM অ্যাগ্রাভেশন। এবং এই যে তার তার এই যে মানে কি বলবো, ইরাপশন first started appearing in rainy season. So the most important part is, এবার দেখুন, on which should we concentrate? Should we go for tiniasis equals to basilinum concept, or should we go for taking the totality of the patient? অর্থাৎ first started in rainy season, 3 AM 3 PM aggravation ছিল once he had his typhoid, এবং সেই টাইফয়েডটাও তার বর্ষাকালেই হয়েছিল, এটাও ঠিক, বর্ষাকালে হয়েছিল। ফিক্সড আইডিয়াস, ফুল অফ ফিক্সড আইডিয়াস, ভেরি অবস্টিনেট, ইরাপশনস মোস্টলি লেফট সাইডেড। আই ওয়েন্ট ফর থুজা। সবাই থুজা দেবেন আপনারা, বিপদ হয়ে গেল। খুব লো পোটেন্সিতে থুজা দিয়েছিলাম, থুজা 6, সাহস পাই নাই তার উপরে দিতে। যদিও এখন আমার মনে হয় এলএম পোটেন্সি দিলে আরো ভালো হতো। থুজা 6 হলো যেটা, ইন্টারনাল কষ্টগুলো কমলো না, কিন্তু তার নাম্বার অফ রিংওয়ার্ম বাড়তে থাকলো। রিংওয়ার্ম ইনফেকশন তার আগে যদি 5টা থেকে থাকে, তার 10টা হলো, 20টা হলো, বাড়তে থাকলো। এরিয়াগুলো বড় হতে থাকলো, রিংওয়ার্মের এরিয়া। And I got confused. বাবাকে বললাম, বাবা তো যথারীতি বলেই দিল কিচ্ছু করবি না। বাবার পক্ষে বলে দেওয়া সহজ, আমার পক্ষে সামনে বসে কিচ্ছু না করাটা কঠিন, হাত তো চুলকায়। ভাবলাম ব্যাসিলিনামটাই বোধহয় ঠিক ছিল। কি মনে হলো, ব্যাসিলিনাম লিখেও তাকে পিএল দিলাম। কি মনে হলো আমি বলতে পারবো না আপনাদের। ব্যাসিলিনাম লিখেও তাকে পিএল দিলাম, ব্যাসিলিনাম 200/O লিখেও তাকে পিএল দিলাম। নেক্সট মাসে সে যখন আসছে, তার ওই নাম্বার অফ স্কিন ইরাপশন যেগুলো বেড়েছিল, দে বিকেম স্ট্যাগন্যান্ট, আর বাড়ে নাই। কিন্তু তার এই চোখ লাল হওয়া, চোখ জ্বালা হওয়া, এগুলো কমে গেল। তার যে এখানে ওখানে যে ভেগ পেন গুলো হতো, যেগুলো মোস্টলি আউট অফ ফিক্সড আইডিয়াস, সেগুলো চলে গেল। ভালো ঘুম হতে থাকলো, খাবার দাবার হজম হতে থাকলো।
স্কিন ইরাপশনের কিন্তু পরিবর্তন হলো না। আইটা কিন্তু টোটালি নর্মাল হলো না, কিছুটা কমলো, কিন্তু পুরোপুরি রেডনেস বা ইচিং এটা পুরোপুরি গেল না। তারপরে যথারীতি একবার ইমপ্রুভমেন্ট শুরু হয়ে গেলে তখন পিএল দিতে আর কষ্ট হয় না। তারপরে পিএল দিয়ে দিয়ে গতকালকেও সে এসেছিল আমার চেম্বারে, সোদপুরের চেম্বারে গতকাল এসেছিল, এবং গতকাল কিন্তু তার ইরাপশন, আমি মাঝখানের অ্যাডভান্সমেন্ট গুলো আর বলছি না, অনেক দিনের গল্প, অনেক সময় নিয়ে নেবে। গতকাল তার ইরাপশন অলমোস্ট 90%, 95% লেস। তার আইয়ের রেডনেস বা ইচিং অল্প বিস্তর আছে, এই দুটি ছাড়া হি ইজ হ্যাভিং নো কমপ্লেন। অর্থাৎ ব্যাসিলিনাম ইকুয়ালস টু টিনিয়াসিস, এই কনসেপ্টটা করে নিলে কিন্তু আমাদের ভুল হবে। ইফ দ্য কেস ডিমান্ডস ব্যাসিলিনাম, ব্যাসিলিনাম ইজ এ ভেরি গুড মেডিসিন। If the case doesn't require bacillinum, bacillinum is a very harmful medicine. So we have to decide which one is good. এবং কারুর কথা শুনতে হবে না, আমার কথা শুনতে হবে না, কোনো টিচারের কথা শুনতে হবে না, শুধু হ্যানিম্যানের কথা শুনুন। প্রেসক্রাইব based upon the similarity of symptoms. Don't go beyond this. This is the golden rule, this is the thumb rule of homeopathy. And once we leave this, we are doing anything বাট হোমিওপ্যাথি। যাই হোক, টিনিয়াসিসের কথায় ফিরে আসি। সারা পৃথিবীব্যাপী ইরাপশন হয়, একটা রোগ পেয়েছি আমরা, সারা পৃথিবীতে সমানভাবে ইনফেকশন হয়, কোনো এরিয়া কম কোনো এরিয়া বেশি এরকম নাই। সাইন্স অ্যান্ড সিমটমস আমি আপনাদের বললাম, চুলকাবে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়াবে, এবং ইন ক্রনিক কেসেস ইট ক্যান এক্সটেন্ড আপ টু সিস্টিসার্কোসিস। ক্রনিক কেস বলতে ক্রনিক কমপ্লিকেশনস, ইট ক্যান এক্সটেন্ড আপ টু সিস্টিসার্কোসিস। সো টিনিয়াসিস ভালো, আবার টিনিয়াসিস খতরনাক। সেই জন্য আমাদের যেটা করতে হবে যে প্রিভেন্টিভ মেজার্স, আমরা খালি পায়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াবো না। আমরা বিফ বা পর্ক এগুলো খেলে, বা ইভেন বাঁধাকপির ক্ষেত্রে অনেক সময় হয়, বাঁধাকপিও আমরা ভালো করে সেটাকে সেদ্ধ করব। বিফ বা পর্ক হলে সেগুলোকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলে সবচেয়ে ভালো, কারণ মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় সম্ভবত 145 ডিগ্রি ফারেনহাইট বা 63 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রান্না করতে হবে। বাবা কে মাপবে? না তো আপনি থার্মোমিটার নিয়ে রান্নাঘরে যান, না আমি যাই, রান্না বান্না আমিও খুব একটা কম করি না, তো ধরে প্রেসার কুকারে একটা সিটি মেরে দিলেই ঝামেলা চুকে যায়, সব ঝামেলা মুক্তি। তো সেই জন্য ওই হিসেব করে একটা সিটি মেরে দেবেন, দিয়ে নামিয়ে নিন, তারপর রান্না করুন, যত ইচ্ছে কষান, ভালো খেতে হয়, খারাপ হয় না, করে দেখবেন। এবং এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো করে উই ক্যান প্রোটেক্ট, উই ক্যান প্রিভেন্ট টিনিয়াসিস ইনফেকশন। নেক্সট ডিজিজে আসি, ছোট্ট ছোট্ট করে দুটো ডিজিজ বলি। একটা হচ্ছে এসএলই, সিস্টেমিক লুপাস এরিথোম্যাটোসাস, আর একটা হচ্ছে ডিএলই, ডিসকয়েড লুপাস এরিথোম্যাটোসাস। এসএলইর ক্ষেত্রে কি, ইটস অ্যান অটোইমিউন ডিজিজ। ডিএলই, দ্যাট ইজ অলসো অ্যান অটোইমিউন ডিজিজ। পার্থক্য কি? এসএলইর ক্ষেত্রে আপনারা একটু সিপিয়াকে মনে করুন। আবার বলছি, ওই থাম রুল করে নেবেন না প্লিজ, যে সিপিয়া বললাম মানে সব ক্ষেত্রে সিপিয়া, না সেটা নয়। একটু সিপিয়াকে মনে করুন। সিপিয়া কিরকম? একটা টেল টেল ফেস, মনে হচ্ছে তার মুখটাই সব গপ্প বলে দিল, আর তার নাকের পাশে একটা হলুদ রঙের দাগ থাকে। কিরকম দাগ? আমরা বলি স্যাডেল শেপেড, অর্থাৎ ঘোড়ার পিঠে যে বসবার জায়গাটা সেরকম টাইপের একটা হলুদ হলুদ দাগ। টিপিক্যালি that yellowish discoloration we find in SLE, systemic lupus erythematosus. শুধুমাত্র এই দাগটা দেখে যদি আপনারা সিপিআর প্রেসক্রাইব করে ফেলেন, বা আমরা যদি সিপিআর প্রেসক্রাইব করে ফেলি, and if the patient is of SLE, খুব বাজে হয়ে যাবে কিন্তু। পেশেন্ট ভালো তো হবেই না, উল্টে ডিপ সিটেড ওষুধ পেয়ে পেশেন্টের সাড়ে সর্বনাশ হয়ে যাবে, তারপর পেশেন্টটাকে সামলাতে পারা যাবে না। কিভাবে বুঝবো? SLE, it's an autoimmune disease, ইমিউন সিস্টেম অফ দ্য বডিকে এফেক্ট করে, এবং মোটামুটি যেহেতু অটোইমিউন ডিজিজ, তার যে ক্যারেক্টার, ইট মিস্টেকেনলি অ্যাটাকস দ্য হেলদি টিস্যুস, স্কিন, জয়েন্ট, কিডনি, ব্রেন, আদার অর্গানস, সমস্ত অর্গানগুলোকে এরা এফেক্ট করতে থাকে, এবং তার যা যা সিমটম হওয়া সম্ভব সেগুলো অ্যাপিয়ার করতে থাকে। কজ অফ এসএলই ইজ মোস্টলি জেনেটিক,
বেসিক্যালি ইডিওপ্যাথিক, কারণ আমরা নিজেরাই জানি না যে অটোইমিউন ডিজিজের কারণ কি। তো যাই হোক, জেনেটিক বলে চালিয়ে দিই। এনভায়রনমেন্টাল হতে পারে, হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে, কোনো ওষুধের কারণে হতে পারে, বিশেষ করে স্টেরয়েড জাতীয় কোনো ওষুধের কারণে হতে পারে। খুব কমন কম বয়সে বা ইয়াং এজে, আমরা বলি 15 to 24, কিন্তু ওই আবার বলছি যে ওই 15 to 24 এর কনসেপ্ট আপনারা যাবেন না। মোটামুটি ধরে নিন যে মানে যে কোনো এজে হতে পারে, কম বয়সে হতে পারে, বেশি বয়সে হতে পারে, যাই হোক। বিদেশিদের ক্ষেত্রে বেশি হয়, আমাদের বাঁচোয়া, কারণ আমরা একটু কালো রং আমাদের গায়ের, মেলানিন ফরমেশন ঠিকঠাক হলে এসএলই চান্সেস কমে। সিমটমস ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন, সিমটম আসতে পারে, আসছে যাচ্ছে এরকম টাইপের হতে পারে। মোস্ট অফ দ্য কেসেস এসএলই হ্যাজ জয়েন্ট পেন। আমি আপনাদের বলেছিলাম, আপনারা খেয়াল করতে পারবেন যখন এসএলই বলবো তখন আমি একটু আর্থ্রাইটিসের ডিফারেন্সিয়েশন করব। আমি দ্য টাইম হ্যাজ কাম, আমি বলবো। মোটামুটি জয়েন্ট পেন থাকে, জয়েন্ট কখনো কখনো ফোলে, কারো কারো ক্ষেত্রে এসএলই আর্থ্রাইটিস ডেভেলপ করে। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আর্থ্রাইটিস অ্যান্ড আর্থ্রালজিয়া? আজকের আলোচ্য বিষয় নয়, তাই আমি ঢুকছি না, খুব ছোট্ট করে বলে যাই। আর্থ্রালজিয়া ইজ জয়েন্ট পেন, আর্থ্রাইটিস ইজ ইনফ্লামেশন অফ জয়েন্ট। সো when there is inflammation, there must be rubor, color, dolor, টিউগর, ফাংশিওলিসা। লাল হবে, গরম হবে, ফুলে যাবে, রুবর লাল হবে, কলর গরম হবে, ডলর ফুলে যাবে, এই সরি টিউগর ফুলে যাবে, ডলর পেন হবে, আর ফাংশিওলিসা অর্থাৎ ফাংশন লস হবে, লস অফ ফাংশন হবে। সো এই কম্বিনেশনটা শুধু একটু গাঁটে ব্যথা, দ্যাট ইজ আর্থ্রালজিয়া। আর ভবিষ্যতে আমরা যেন এক করে না ফেলি একটা আর্থ্রাইটিস জিয়া। সো এসএলইর ক্ষেত্রে আর্থ্রাইটিসও হতে পারে, আর্থ্রালজিয়াও হতে পারে। এসএলই অফেন অ্যাফেক্টস দ্য জয়েন্টস। কোন কোন জয়েন্ট? ওই যে সোরিয়াটিক আর্থ্রাইটিস যে যে জয়েন্টগুলোকে অ্যাফেক্ট করে, স্মল জয়েন্টস অফ ফিঙ্গার্স, হ্যান্ডস, রিস্ট, নি, স্মল থেকে বিগ জয়েন্টে আসে। আমি একটু ডিফারেন্সিয়েটটা করে ফেলি। সোরিয়াটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে সোরিয়াসিসের হিস্ট্রি থাকবে, এসএলই আর্থ্রাইটিসের ক্ষেত্রে এসএলই হিস্ট্রি থাকবে, রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিছু থাকবে না, রিউম্যাটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে একটা হিস্ট্রি অফ গলা ব্যথা থাকবে, স্ট্রেপ্টোকক্কাল সোর থ্রোট ইনফেকশন থাকবে। আমি এগুলো খুব ডিটেলসে কোনোটাই বলবো না, কারণ এগুলো আজকের আলোচ্য বিষয় নয়, জাস্ট টু ডিডি করা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করার জন্য আমি বলে যাচ্ছি ছোট ছোট করে। রিউম্যাটিক আর্থ্রাইটিস, সোরিয়াটিক এই রিউম্যাটিক আর্থ্রাইটিস এবং এসএলই আর্থ্রাইটিস লার্জ জয়েন্টকে এফেক্ট করবে। এসএলই আর্থ্রাইটিসের ক্ষেত্রে মানে বাকি তিনটের ক্ষেত্রে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল হওয়ার কোনো ম্যান্ডেট নেই, কিন্তু রিউম্যাটিক এন্ড রিউম্যাটয়েডের ক্ষেত্রে মোস্টলি বাইল্যাটারালি সিমেট্রিক্যাল হয়। রিউম্যাটিকের ক্ষেত্রেও বাইল্যাটারালি সিমেট্রিক্যাল হওয়ার ম্যান্ডেটটা খুব নেই, তবে রিউম্যাটয়েডের ক্ষেত্রে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল হয়, স্মল জয়েন্টকে এফেক্ট করে, সিভিয়ার পেন হয়, এবং তারপরে জয়েন্ট ডিফর্মিটি হয়, সেখানে জেড ডিফর্মিটি মোস্ট কমন। ওয়ান জয়েন্ট টু আদার জয়েন্ট শিফট করে। দ্য স্মল জয়েন্টস রিয়ারলি অ্যাফেক্টস রিস্ট জয়েন্ট বা নি জয়েন্ট, কিন্তু এর ক্ষেত্রে ডিপ ব্রিথ হলে চেস্ট পেন হবে, একটা জেনারেলাইজড ফ্যাটিগ থাকবে, কমপ্লিটলি কজলেস ফিভার, ওই যেগুলো অটোইমিউন ডিসঅর্ডারের ক্ষেত্রে খুব কমন হয়, একটা জেনারেলাইজড ডিসকমফর্ট থাকবে, ম্যালেজ থাকবে, গা ম্যাচ ম্যাচ করছে, হেয়ার লস হতে পারে, ওয়েট লস হতে পারে, দিস থিংস উইল হ্যাপেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লিম্ফ নোড সোয়েলিং হয়, স্কিন র্যাশ, যেটা আমরা বললাম স্যাডেল শেপেড বা বাটারফ্লাই টাইপের র্যাশ, অলমোস্ট 60% কেস অফ এসএলইতে অ্যাপিয়ার করে, মোস্টলি সিন ওভার চিকস অ্যান্ড ব্রিজ অফ দ্য নোজ। ওই যে বলেছিলাম সিপিয়াকে মনে করুন, সিপিয়ার মতো। পেরিফেরাল সিমটম ছাড়াও এসএলই অ্যাফেক্টস দ্য সেন্ট্রাল সিমটম।
ওই যে বললাম স্কিন ইরাপশন, অনেক সময় স্কিনের ইরাপশন, অনেক সময় আউটওয়ার্ডলি রিফ্লেক্টেড পিকচার অফ দ্য ইন্টারনাল এসেন্স অফ ডিজিজ। দিস ইজ আ টিপিক্যাল এক্সাম্পল। SLE skin eruption is the outwardly reflected picture of the internal essence of disease. Dizziness, etc. etc. থেকে শুরু করে সিজার ডিসঅর্ডার পর্যন্ত সব ভুলে যেতে পারে, চোখে না দেখতে পেতে পারে, ভিজুয়াল প্রবলেম, ডাইজেস্টিভ ট্র্যাক্টে পেন, নশিয়া, ভমিটিং, হার্টের ক্ষেত্রে ভালভুলার ডিফেক্ট, ইনফ্লামেশন অফ পেরিকার্ডিয়াম, মোস্টলি পেরিকার্ডাইটিস যেটা আমরা বলি, লাংসের ক্ষেত্রে প্লুরাল স্পেসে ফ্লুইড, প্লুরাল এফিউশন, স্কিনের ক্ষেত্রে মানে মিউকাস মেমব্রেনের ক্ষেত্রে আমি যদি বলি মাউথে মানে সোরনেস ইন দ্য মাউথ, কিডনিতে কিডনির ইনফেক্টেড হলে বায়োল্যাটারাল পেডাল সোয়েলিং, সার্কুলেশনের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ক্লট হয়ে যেতে পারে, এবং ব্লাড ডিসক্রেশিয়ার মধ্যে অ্যানিমিয়া এবং লো WBC এন্ড প্লেটলেট কাউন্ট। এইবার ভাবুন এই পুরো জায়গাটা হলে আর কি নিয়ে লোকটা বাঁচবে? সো constriction of blood vessels in response to cold, যেটাকে আমরা বলি রেনল্ডস ফেনোমেনন। এই রেনল্ডস important in case of SLE system, it's very common. Now this একটা কমপ্লিট ব্লাড কাউন্ট বা চেস্ট এক্সরে করে সাপোর্ট আলটিমেটলি যেগুলোতে কাজে লাগবে সেটা হচ্ছে যে ANA, that is অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এবং C4, তার সঙ্গে অ্যান্টিবডিজ টু ডাবল স্ট্র্যান্ডেড DNA, এগুলো সব পজিটিভ হবে। ডাইরেক্ট কুমস্টেস পজিটিভ হতে পারে, ক্রায়োগ্লোবুলিন পজিটিভ হতে পারে, এইগুলো মোটামুটি পজিটিভ পাওয়া যাবে। এর সঙ্গে বাকি জিনিসগুলো যদি পজিটিভ হতে থাকে তাহলে বুঝতে হবে SLE এর সঙ্গে বাকি ডিজিজ ঢুকেছে, যেমন কিডনি ফাংশন, লিভার ফাংশন, রিউমাটয়েড ফ্যাক্টর, তারপরে ওই কি যেন বলে অ্যান্টিফসফোলিপিড, এই জিনিসগুলো যদি পজিটিভ হতে থাকে তাহলে বুঝতে হবে যে দিস ইজ নট অনলি ইন SLE স্টেজ, SLE তার ইন্টারনাল ডিসক্রেশিয়া তৈরি করেছে এবং ইট হ্যাজ অ্যাডভান্সড মাচ, এবং এটা কিন্তু বিভিন্ন সিস্টেমিক ডিজিজকে এবার ইনভাইট করছে। SLE এর সঙ্গে DLE এর পার্থক্য হচ্ছে দুটো ক্ষেত্রেই সেম। DLE হচ্ছে ডিসকয়েড লুপাস, অর্থাৎ বিভিন্ন জায়গায় গোল গোল ডিস্ক শেপেড রেড লুপাস তৈরি হবে, এবং SLE এর ক্ষেত্রে সেই বিভিন্ন জায়গায় ডিস্ক শেপেড রেডটা হবে না, অন্য ধরনের একটা ইয়ে তৈরি হবে, কি বলে অন্য ধরনের একটা ইরাপশন তৈরি হবে, যেটাকে আমরা স্যাডেল শেপেড বা বাটারফ্লাই শেপেড ইরাপশন বলছি। তো DLE SLE এর ক্ষেত্রে ডায়াগনোসিস মোটামুটি সেম। ইনিশিয়াল লিশন গুলো মোটামুটি রেডিশ হয়, রেড প্যাচেস হয়, তারপরে সেটা মোটাফাটা চটার দিকে আস্তে আস্তে এগোতে থাকে। এবং DLE এর ক্ষেত্রে কমন জায়গাগুলো হচ্ছে কানে হতে পারে, স্ক্যাল্পে হতে পারে, লোয়ার লিপে হতে পারে, এই তিনটে হচ্ছে DLE এর ক্ষেত্রে কমন জায়গা। DLE এর ক্ষেত্রে আমরা বিভিন্ন স্কেলিং করতে পারি, 1 2 3 এরকম স্কেলিং করতে পারি, যেমন রেডনেস কি রকম আছে সেই অনুযায়ী 0 থেকে 3, স্কেল কত আছে সেই অনুযায়ী 0 থেকে 2, অর্থাৎ ডক্টর শুভ্র কাঞ্জিলাল। আচ্ছা, উপস্থিত যারা রয়েছেন তাদের কারোর কিছু প্রশ্ন থাকলে বা কোনো বলার বক্তব্য থাকলে কাইন্ডলি বলবেন। বলছি ডিফারেন্সিয়েশন অফ আর্থ্রাইটিসটা যদি একবার বলেন ভালো হয়। বুঝতে পারছি না, আরেকবার যদি একটু বলেন মিস্টার মীর মনির হোসেন। যে রেড মিট খাওয়া সরিষার জন্য খারাপ, তারপর চিংড়ি মাছ ইত্যাদি খাবার। আবার কেউ বলেন যে যাদের জন্য যেটা সেন্সিটিভ সেটা না খেলে হবে। আরেকজনের ক্ষেত্রে শুনেছিলাম যে মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে সোরিয়াসিস হলে। তো সোরিয়াসিসের ম্যানেজমেন্ট খাবার দাবার সম্পর্কে যদি স্যার কিছু বলতেন কাইন্ডলি। ইন্ডিভিজুয়ালি কোনো ডিজিজের ম্যানেজমেন্ট বা কোনো ডিজিজের খাবার দাবার আনলেস এন্ড আনটিল সেই ডিজিজের ক্ষেত্রে স্পেসিফিক কিছু থাকে সেটাকে আমরা কনসিডার করব, বাট আদারওয়াইজ অ্যাজ ফার অ্যাজ দ্য কনসেপ্ট অফ ডায়েট অ্যান্ড রেজিমেন্ট ইজ কনসার্ন, যেটা অর্গান অফ মেডিসিনে বলা আছে যে পেশেন্ট যে কোনো কিছু খেতে পারে,
that the patient wants to eat, সেটা সে খেতে পারে, unless and until that is particularly contraindicated. যেমন যদি কারুর ইউরিক অ্যাসিড ইনফেকশন হয়ে থাকে, আমি তাকে অবশ্যই বলবো আপনি রেড মিট খাবেন না, তার রেড মিট পছন্দ হলেও। তার কারণ হচ্ছে দ্যাট উইল ফিজিওলজিক্যালি অ্যাগ্রাভেট দ্য কন্ডিশন। তো সোরিয়াসিসের ক্ষেত্রে এরকম কিছু নেই যে সামথিং দ্যাট ক্যান ফিজিওলজিক্যালি অ্যাগ্রাভেট দ্য কন্ডিশন। সোরিয়াসিসের ক্ষেত্রে খাবার দাবারের ওরকম রেস্ট্রিকশন মেনটেন করার দরকার নেই। আর একটা যেটা আপনি বলছেন যে দুশ্চিন্তা বা এই জিনিসগুলো, একটা নর্মাল হেলদি লাইফ মেনটেন করতে গেলে সেক্ষেত্রে দুশ্চিন্তা এলিমিনেট করতেই হয়। দেখুন, ডাক্তারের এন্ড থেকে বলে দেওয়া খুব সহজ যে আপনি চিন্তা করবেন না, চিন্তা যে করে সেই বোঝে যে চিন্তা কেন করছে। আজকে কোভিড এর বাজার একটা লোকের দোকান বন্ধ হয়ে গেছে লকডাউনে, আমি তাকে বললাম আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। আরে এ তো বলে দেওয়া সহজ, আমার তো মাইনে বন্ধ হয়নি, তার তো দোকান বন্ধ হয়ে গেছে, সো সে চিন্তা করবেই। সুতরাং ডায়েট অ্যান্ড রেজিমেন আমাদের দুটো জিনিস মাথায় রেখে দিতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে যে আজকের সমাজ ব্যবস্থায় তার পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী কতটা তার পক্ষে সম্ভব। আর দ্বিতীয় জিনিস হচ্ছে কোন খাবার পছন্দ করে। হ্যানিম্যান বলছেন অ্যাকিউট ডিজিজ বা অ্যাকিউট এক্সাজারবেশন ক্রনিক ডিজিজ, যে খাবারটা সেই লোকটা ক্রেভ করছে, দ্যাট মাস্ট বি গিভেন টু দ্যাট, বিকজ তার ভাইটালিটি সেটা চাইছে এবং সেটা খেয়ে সে ভালো হবে, সে ভালো থাকবে। ইভেন আচ্ছা, আমরা বলি অনেক সময় গরম শেক দেবেন, ভাবুন তো এপিসের পেশেন্ট হলে কি হবে। আমরা বলি ঠান্ডা শেক দেবেন, পেশেন্ট হলে কি হবে, দ্বিতীয় দিন আর আপনার কাছে আসবে না। সুতরাং যদি দেখা যায় কোনো পেশেন্ট গরম শেক দিয়ে ভালো হচ্ছে, ইফ দ্যাট ইজ অ্যাকিউট কেস, আমি আবার বলছি অ্যাকিউট কেস এন্ড অ্যাকিউট এক্সাজারবেশন অফ ক্রনিক ডিজিজ, যদি সেই পেশেন্টটা গরম শেক দিয়ে ভালো লাগে, তাহলে তাকে গরম শেকই দিতে বলতে হবে, সেটা প্যাথোলজিক্যালি কন্ট্রাইন্ডিকেটেড হলেও, বিকজ ইন আওয়ার এক্সপিরিয়েন্স দ্যাট উইল রিলিভ দ্য পেশেন্ট। আর মেন্টাল স্ট্রেস, স্ট্রেন, অ্যাংজাইটি, এগুলো তো জেনারেলি সমস্ত পেশেন্টকেই আমরা বলি যে আপনারা এটাকে অ্যাভয়েড করুন। যদিও আবার বলছি বলা সহজ, পেশেন্টের এন্ড থেকে অ্যাভয়েড করাটা একটু ডিফিকাল্ট বটেই। সেই জন্য স্পেসিফিক্যালি এই রোগ স্পেসিফিক খাবার কোন স্পেসিফিক লোকের ক্ষেত্রে আমরা বারণ করতে পারবো না। দ্যাট ইজ আওয়ার ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ। সেই লোকটার ক্ষেত্রে সেই লোকটার জন্য যা দরকার হবে সেটাকে করতে হবে। আমরা কিছু কিছু জিনিস যেমন বারণ করি, রং দেয়া খাবার খাবেন না, হিং কর্পূর দেয়া খাবার খাবেন না, এগুলো আমরা জেনারেলি সমস্ত লোককেই বারণ করি। তার কারণ হচ্ছে যে রং দেয়া খাবার বা হিং কর্পূর দেওয়া খাবার, এই জিনিসগুলো, প্রথম কথা হচ্ছে রং দেওয়া খাবারটা শরীরের জন্য ক্ষতিকারক, হিং কর্পূর দেওয়া খাবার এফেক্টস উইথ হোমিওপ্যাথিক মেডিসিনস ইন জেনারেল, সেই জন্য বারণ করা। আদারওয়াইজ রং দেয়া, একটা গল্প আপনাদের বলি, আমার বাবার কাছে শোনা গল্প। ডক্টর এসপি দে আর ডক্টর জেন কাঞ্জিলালের একটা মিটিং হচ্ছে, থুজা নিয়ে আলোচনা হচ্ছে। ডক্টর এসপি দে সেখানে বলেছিলেন যে থুজা পেশেন্টকে আমরা পেঁয়াজ বারণ করব, বিকজ অনিয়ন অ্যাগ্রাভেটস। ডক্টর জেন কাঞ্জিলাল প্রেসিডেন্ট ছিলেন, উনি বলতে উঠে বললেন যে প্রেসিডেন্সিয়াল স্পিচে উনি বলছেন যে না, থুজা পেশেন্টকে পেঁয়াজ বারণ করব না, থুজা পেশেন্ট হ্যাভিং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটম, তাকে আমরা বারণ করব পেঁয়াজ খেতে। সমস্ত থুজা পেশেন্টকে ইরেসপেক্টিভ অফ অল সিমটমস, থুজার মাথা ব্যথা হচ্ছে পেঁয়াজ খাবে না, নো, নট দ্যাট। থুজা পেশেন্ট হ্যাভিং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটমস, বিকজ পেঁয়াজ সেই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটমের ক্ষেত্রে কাঠি করতে পারে, অন্য ক্ষেত্রে কাঠি করে না। সো উই হ্যাভ টু বি স্পেসিফিক, উই হ্যাভ টু বি স্পেসিফিক টু দ্য কেস, উই হ্যাভ টু বি স্পেসিফিক টু দ্য কন্ডিশন। সেই জন্য জেনারেলি সোরিয়াসিস হয়েছে মানেই সে চিংড়ি মাছ খাবে না বা বেগুন খাবে না, নট দ্যাট। এটাই। আর কার কি বলার আছে বলুন। আচ্ছা, এইবার তো আপনি বললেন যে যার গরম শেক দিলে ভালো হবে তাকে গরম শেক দিতে বলা হবে, যার ঠান্ডা শেক দিতে ভালো লাগবে তাকে ঠান্ডা শেক দিতে বলা হবে। তা এই শেক দেওয়াটা, এটা কি হোমিওপ্যাথিক্যালি ঠিক হবে? ইফ দ্যাট ইজ রিলিভিং দ্য পেশেন্ট, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক কোনো আপত্তি নেই। ওটা সাপ্রেস হয়ে যাওয়ার কোনো ব্যাপার থাকবে কি? দেখুন, এই কনসেপ্টগুলো ঠিক না। একটা লোক শ্বাসকষ্ট পাচ্ছে, তাকে আমি অক্সিজেন দেব না, এই কনসেপ্টগুলো ঠিক না। আমি খুব রুডলি এই কনসেপ্টটাকে অপোজ করি। না, নো, নট দ্যাট, দিস ইজ নট রিকোয়ার্ড, দিস ইজ নট দি কনসেপ্ট। কনসেপ্ট ইজ তাকে যেটা দরকার, দ্যাট হোয়াট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি ফর দ্য পেশেন্ট, ডু দ্যাট। একটা লোক পড়ে গেছে, ইনজুরি হয়েছে, তাকে আমি আইস কম্প্রেশন দিতে বলবো, and that compression will relieve the patient and that will not suppress anything. একটা লোক
যে লোকটার গরম সেক দিলে ভালো লাগছে, আই হ্যাভ অলরেডি কালেক্টেড দ্যাট সিমটম, তবেই কি আমি তাকে গরম শেকটা অ্যাডভাইস করছি? আমি তাকে ইরেসপেক্টিভ অফ অল তাকে ঠান্ডা শেক নিতে বলছি না। কেন বলছি না? বিকজ দ্যাট গরম শেক রিলিভস দ্য পেশেন্ট, সো আই হ্যাভ টেকেন দ্যাট ইনটু অ্যাকাউন্ট যে গরম শেক ইজ রিলিভিং দ্য পেশেন্ট, সো আই হ্যাভ টেকেন মাই টোটালিটি। Now there is question of suppression is not coming. I am prescribing according to the totality. I am prescribing a medicine which is also relieved by hot fermentation, and now I am giving hot fermentation to the patient that is relieving the condition, and that medicine will act favorably. একটা ব্রায়োনিয়া পেশেন্টকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রায়োনিয়া দেওয়ার চেয়ে রাত্রিবেলা শুতে যাওয়ার সময় ব্রায়োনিয়া দেওয়াটা বেশি প্রেফারেবল। কেন? বিকজ ব্রায়োনিয়া রিলিভস, ব্রায়োনিয়া ইজ অ্যামিলোরেটেড while taking rest. So ব্রায়োনিয়া তাকে তখনই দেওয়া উচিত when he will be in rest. The person when he is not in rest, সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বেরোচ্ছে, তাকে আমি ব্রায়োনিয়া দিলাম, this will not act, this will aggravate the condition. কারণ ব্রায়োনিয়ার একটা মেডিসিনাল অ্যাগ্রাভেশন হবে, মানে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হবে, সরি মেডিসিনাল না, একটা হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হবে, তার সঙ্গে সে ব্রায়োনিয়ার অ্যাগ্রাভেশন যে জিনিসগুলোতে হয় সেই জিনিসগুলো করছে। সো দিস থিংস আর নট ইকুয়াল। সেই জন্য আমি আবার বলছি, ইন অল কেসেস উই উইল নট অ্যাডভাইস। শুধুমাত্র সেই সমস্ত কেসগুলোতে পেশেন্টের চয়েসটা আমরা অ্যাকসেপ্ট করব যেটা অ্যাকিউট কেস বা অ্যাকিউট এক্সাজারবেশন অফ ক্রনিক কেস। অ্যান্ড অ্যাকিউট কেসে আমরা 2 ঘন্টা ধরে সিম্পটোম্যাটোলজি কালেকশন করি না, নর্মালি করি, কোনো কোনো ক্ষেত্রে হয়তো করতে হয়, নর্মালি উই ডোন্ট ডু দ্যাট। নর্মালি উই কালেক্ট দ্য সিমটমস, উই প্রেসক্রাইব মেডিসিনস অ্যান্ড উই ডাইরেক্ট দ্য পেশেন্ট টু ডু হোয়াট রিলিভস হিম, যেটা সেই পেশেন্টটাকে রিলিভ করে। এবং সেই রিলিফটাকে যখন আমি মডালিটি কনসিডার করে একটা ওষুধ সিলেকশন করেছি যেটা সেই সেম কন্ডিশনে রিলিভ করে, তখন সাপ্রেশনের তো প্রশ্নই নেই, বরঞ্চ দ্য কিওর উইল বি অ্যাক্সিলারেটেড। সুতরাং এই জায়গা থেকে আমরা একটু বেরিয়ে আসি যে ডায়রিয়া হলে স্যালাইন দেবো না, শ্বাসকষ্ট হলে অক্সিজেন দেবো না। আচ্ছা আপনি ভাবুন তো, আপনার শ্বাসকষ্ট হলে আপনার যদি অক্সিজেন অ্যাবসলিউটলি নেসেসারি হয়, আপনি অক্সিজেন নেবেন কি নেবেন না? না নিলে তো মরেই যাবেন, হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন দেখবেন কি আর সইবেন কোথায়? সুতরাং এই জায়গাগুলো থেকে আমাদের একটু সরে আসতে হবে, এই জায়গাগুলো থেকে আমাদের একটু পিছিয়ে আসতে হবে। আমাদের ডিকটামটা মনে রাখতে হবে, উই শুড গিভ ইট when it is absolutely necessary, and when it is absolutely necessary it must be done, otherwise the patient will be compromised. তো একটা জিনিস যেটা আমি মনে করি যে ভাইটাল ফোর্স বা ভাইটাল প্রিন্সিপাল, যাই বলি, ভাইটাল প্রিন্সিপাল যখন চাইছে, পেশেন্ট চাইছে মানে তার ভাইটাল প্রিন্সিপাল চাইছে যে গরম শেক চাই আমার, সেটা দিলে আমি ভালো থাকবো, তাহলে আমরা কেন দেবো? এটা তো সাপোর্টিভ টু দ্য মেন মেডিসিনাল ট্রিটমেন্ট। তবে হ্যাঁ, যেটা ডক্টর শুভ্রকান্ত জিলাল বললেন যে প্রত্যেককেই দেওয়া যাবে না, প্রত্যেককেই যার কারো ভালো লাগছে কি লাগছে না না দেখে নির্বিশেষে আমরা যদি এখন এই হিট থেরাপি করি যে অ্যাপ্লিকেশন দিতে হবে, সেইটা সাপ্রেস করে, কিন্তু তার খুব ব্যথা হচ্ছে, গরম শেক দিলে একটু আরাম হচ্ছে, একটু শেক দিলাম তাতে তার রিলিফ হলো, দিস উইল নট সাপ্রেস। এটা আমার আমার বিচার বিবেচনা চিন্তা ভাবনাতে সেটা আমি বুঝি। আচ্ছা তাহলে আজকে এখানেই শেষ করছি মিটিং। বলো। আমাদের যে সিপিআর লাইক নাকের দুপাশে যে স্যাডেল লাইক প্যাচ যে তৈরি হয়, আর সেটা কি খুবই বিপজ্জনক মানে ভবিষ্যতের জন্য? এটুকু একটু ব্যাপার, এরপর তো হবে সেদিন তো ডক্টর গিরিধর বিশ্বাসের প্রশ্ন এই বিষয়ে শুভ্রকান্ত জিলাল আপনি কিছু বলুন। There patch is not there বা patch is there, this is not the sole symptom. Eruption patch it's an indication, ইন্ডিকেশন মাত্র। কিছু হয়ে যাবে, ইরাপশন না থাকলেই কিছু হবে না, না, নট দ্যাট। সিস্টেমিক অটোইমিউন ডিজিজ যার আউটলি ম্যানিফেস্টেড